আমরা সবাই মানুষ এবং মানবতা এগুলোকে আমাদেরকে প্রাধান্য দিলেই আমরা বাঁচি। মানবতাকে এবং সবার কারো অধিকার লঙ্ঘন করার অধিকার কারণে এখানে যাই ঘটুক না কেন, এটাকে মামলার ট্রায়ালে এখানে সাক্ষ্য কথা বলে, যেখানে সাক্ষ্য কথা বলে সেখানে সাক্ষ্যের নিরিখেই বিচার করতে হয় এবং যেখানে সাক্ষ্যের অপ্রতুলতা থাকে, যেখানে এজাহার, চার্জশিট, 22 ধারা জবানবন্দি, সাক্ষীদের জেরা জবানবন্দি একটা অন্যটাকে কোলাবোরেশন করে না, তখন একটা মামলা প্রমাণে অনেক গ্যাপ থেকে যায়। স্টার মার্ক হিসেবে এখানে আদালত দুই তিনটে ফাইন্ডিংস এনেছেন, যেটা হলো যে ভিকটিমের যে মেডিকেল রিপোর্ট আছে কিংবা মনে করেন যে আসামিদের জবানবন্দির যে বিষয়টা আছে, অনেকে বলেছেন যে তারা সরাসরি জড়িত প্রত্যক্ষভাবে। সে বিষয়টা আমরা সেই বিষয়ে ট্রায়ালে আমরা মাননীয় আদালতে বলেছি যে এটা তাদের স্বেচ্ছা প্রদানকৃত জবানবন্দি নয়। আর যদি স্বেচ্ছা প্রদানকৃত জবানবন্দি হতো তাহলে বাদী তার এজাহারকে সমর্থন করে সাক্ষ্য দিতেন। ভিকটিম সে 22 ধারার জবানবন্দি সহ সে তদন্তকারী কর্মকর্তার নিকট যে বক্তব্যগুলো দিয়েছে হুবহু এইগুলা দিতেন, কারণ মামলাটা 2020 সালে হওয়ার পর থেকে সাক্ষ্য গ্রহণ পর্যন্ত উনি অনেক সময় পেয়েছেন। একজন মানুষ অন্তত এই যে একটা এজাহার বা 22 ধারার জবানবন্দি সেটা তো উনি দিয়েছেন, ওনার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়েছেন। যদি আমরা ধরেই নিই তাহলে উনি ওনার এজাহার, ওনার 22 ধারার জবানবন্দি এগুলো থেকে বিচ্যুত হওয়ার কোনো কারণই নেই। এবং উনি বলেছেন যে আমি ওনার মাইদুলের স্ত্রী, বাদীর স্ত্রী, তাহলে ওনাদের উচিত ছিল প্রথমে স্ত্রী কিনা এই বিষয়টা উপস্থাপন করা। স্ত্রী যদি না থাকে তাহলে উনি বাদীর সাথে ওনার সম্পর্কটা কী? এখানে একটা বিষয় আছে, মাঝখানে এই রাষ্ট্রপক্ষ বাদীকে বহির ঘোষণা করেছিল, ওই কারণে এই বিষয়টা আপনাদের জানা আছে, মানে ফাইন্ডিংসে আসলে আপনারা মানে শুনানিকালে এটা তুলে ধরছিলেন কেন বহির ঘোষণা করা হলো? বহির ঘোষণার এখতিয়ার, হোস্টাইল ঘোষণার এখতিয়ার একমাত্র রাষ্ট্রপক্ষ যখন দেখবে যে ওনারা কোনো সাক্ষী সে তার জবানবন্দি ফৌজদারি কার্যবিধি আইনের 161 ধারা মতে সে যেটা তদন্তকারী কর্মকর্তার নিকট দিয়েছিল সে অনুপাতে সে যদি না দেয়, রাষ্ট্রপক্ষ যদি মনে করে যে এই সাক্ষীকে হোস্টাইল ঘোষণা করা আবশ্যক, সেটা ওনাদের ব্যাপার। কিন্তু হোস্টাইল যদি ঘোষণা করা হয়ে থাকে তাহলে হোস্টাইলের প্রেক্ষিতে আবার পুনর্জেরার সুযোগ আছে এবং এই সুযোগটা আসামি পক্ষ পাবে, এই ফেভারটা আসামি পক্ষে চলে আসে। হ্যাঁ, আর অবশ্যই মামলা বাদীকে প্রমাণ করতে হবে, ভিকটিম একজন আই উইটনেস, ওনাকেই প্রমাণ করতে হবে। উনি ওনার এজাহার মামলা ফাউন্ডেশন থেকে সরে আসবেন, তখন মামলা প্রমাণের দায়টা কার উপর পড়বে? এখানে যে মেডিকেল রিপোর্টে যেটা আছে যে মানে বাদিনী বলতে ভিকটিম তিনি ফ্রাস্ট্রেট ছিলেন, সেটা একটা এভিডেন্স হিসেবে যে চিকিৎসক যিনি জবানবন্দি দিয়েছেন সেটা উল্লেখ করেছেন, যে একজন মানুষ কখন ফ্রাস্ট্রেট হয়েছে সেটা আদালতও ওনার বর্ণনায় বলেছেন। আপনারা কী মনে করেন? একজন মানুষ ফার্স্ট-এড কেউ বাস্তবতার সাথে মিল রেখে সে একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েও হতে পারে, সেটা অন্য কোনো কারণেও হতে পারে, আবার সেটা নিজে থেকে সৃষ্টিও হতে পারে। এখন ফার্স্ট-এড কিনা সে যখন একটা কাল্পনিক ঘটনার সাথে নিজেকে জুড়ে দেয় তখন সে অভিনয় করতে পারে। শুধু ফার্স্ট-এডের কারণে এই মেডিকেলের বিষয়টা প্রাসঙ্গিক না। ফার্স্ট-এড যে কেউ হতে পারে, সে আবার উচ্ছন্ন হতে পারে। ঠিক আছে, কারোর সাথে কোনো যদি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সে স্বাভাবিক আপসেট থাকবেই, কিন্তু এই কারণে যে এই পুরো মামলাটা বা এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে তার কোনো কারণ নেই। শুধু ফার্স্ট-এড থাকলেই হবে না, এখানে ঘটনার সাথে রিলেটিং পেপারসের মিল থাকতে হবে, করবোরেটিং উইটনেস থাকতে হবে এবং নিজে বলতে হবে। আইন দর্শনের কথা হচ্ছে যে নিজে থেকে নেয় না, আইন তাকে দেখে দেয় না। সুতরাং উনি যদি উনি ওনার এভিডেন্সের জেরা জবানবন্দিতে বলেন না, তাহলে উনি এইভাবে পাবেন, এটা প্রশ্ন থেকে